রমজানের মাঝামাঝি পেরিয়ে আমরা এখন শেষের দিকে। দু ধরনের ব্যস্ততা কাজ করতেছে। যারা ধর্মপ্রাণ মুসলমান তারা প্রত্যেকেই চেষ্টা করছেন যে বাকি দিনগুলোর মধ্যেই তাদের ইবাদত বন্দেগীর মাধ্যমে গুনাহ থেকে কিভাবে নিজেদেরকে মুক্ত করা যায়। পক্ষান্তরে আরেকটা গ্রুপ খুব ব্যস্ত হয়ে উঠেছে, তাদেরও একদম হাতে সময় নেই। সকাল বিকাল দুপুর এমনকি মধ্যরাত পেরিয়ে যায়, সেহরি খেতে বাসায় আসে একটা কাজ, সেটা হচ্ছে শপিং। গ্রামে এই দৃশ্যটা একটু কম দেখা গেলেও শহর কেন্দ্রিক এই ব্যাপারটা খুব বেশি। অনেকে তো দেখা যাচ্ছে যে বন্ধের দিনগুলোতে সকালবেলা যে ঘুম থেকে উঠে বের হলো, হয়তো ইফতার করছেন বাইরে, রাতের খাবার বাইরে খেয়ে তারপর বাসায় আসছেন। আর যারা অফিস টফিস করতেছেন তারা হয়তো বউদেরকে খুশি করার জন্য, কারণ বউদেরকে খুশি না করতে পারলে তো আবার মনে করেন যে হোম মিনিস্ট্রি, তাহলে তো পরের দিন এসে আবার ভালো পরিবেশ পাওয়া যাবে না। সেজন্য হয়তো বেচারা সারাদিন অফিস টফিস করে এসে সন্ধ্যার পর বেরোচ্ছেন, তারপর বউয়ের আবদার রাখার জন্য মানে শপিং করছেন, যেটা আর কি বাংলা ভাষায় বললে অর্থাৎ স্বামী পকেট কাটতেছে স্ত্রীরা। যাই হোক, গতকালকে একটা বিষয় দেখে আসলে আমি ফেসবুকে গতকালকেই দেখলাম, আমার খুব খারাপ লেগেছে। সেটা নিয়ে শুরু করব, তারপরে আমি এগোচ্ছি আমার পরের মাসে। ফেসবুকে একটা পোস্ট এরকমের আমি একটা পোস্ট দেখলাম যে প্রবাসী ভাইদের একটা ছবি দেওয়া হয়েছে উপরে, আর নিচে দেওয়া হয়েছে তাদের তাদের স্ত্রীদের। তার ক্যাপশনটা ছিল এরকমের যে স্বামীদের জীবন কাটে প্রবাসে বসে টাকা উপার্জনের জন্য, তারা একা একা ঈদ করবে, খুব কষ্ট করে এই মধ্যে মরুর বুকে রোদের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে তারা কাজ করে, আর দেশে বসে তার স্ত্রীরা ব্যস্ত শপিং করে নিয়ে। তার নিজের জন্য, সন্তানের জন্য, ওই যে প্রবাসী ভাই আছে তার বাবা মা, তাদের জন্য কোনো সমস্যা নাই। কিন্তু আসলে টাকাটা ইনকাম যিনি করতেছেন তিনি, আমি নিজের চোখে দেখে এসেছি 33,000 ভোল্টের লাইনের উপরে তারা একটা লোক ঝরে ঝরে কাজ করতেছে জাস্ট একটা তারে। তার ওয়াইফ যখন টাকাটা খরচ করে তখন একবার কি ভাবে যে এটা কত মেহনতের টাকা। এরা থেকেই আমার এই কন্টেন্টটা আজকে মনে হলো কিছু একটা বড় দরকার। শপিং জমে উঠেছে, যদিও ব্যবসায়ীদের চিরাচরিত একটা কথা, ভাই না এই বছর অবস্থা ভালো না। মানে আমার বয়স যেটা বলবো, আমি তো 40+ একজন মানুষ, আপনাদেরকে বলতেছি 2007-8 যখন বাংলাদেশে বা 2011-12 দিকে আমরা যখন বাংলাদেশে লেহেঙ্গাটা আসে, তখন একটা হেডলাইন ছিল যে বসুন্ধরার লেহেঙ্গা আর উত্তরবঙ্গের মঙ্গা। ওই বছর একটা লেহেঙ্গা বিক্রি হয়েছিল 2 লক্ষ টাকায়। আর গাইবান্ধায় ওই বছর মঙ্গায় 18 জন লোক মারা গেছিল একদিনে। তো আমরা লেহেঙ্গা কিনতে পারছি, ওই 18টা লোককে আমরা সেহরি ইফতার করায় বাঁচা রাখতে পারি না। যাই হোক, এটা অনেক পুরাতন ব্যাপার। এখন আর মঙ্গা নেই, এখন মোটামুটি আর্থসামাজিক ভাবে দেশটা অনেক আগাইছে। সেটা একটা নির্দিষ্ট অঞ্চল না, সবাই আগাইছে অর্থনৈতিক ভাবে অন্তত। তো যাই হোক, গতকালকে যে কোনো একটা কারণে আমি একটা শপিং মলে গিয়েছিলাম, আমার সাথে আরো কিছু লোকজন ছিলেন। তো পর্যায়ক্রমে আমি বাটার নাম তো আপনারা সবাই জানেন, অ্যাপেক্স। আমি মূলত বাটা এবং অ্যাপেক্স থেকেই শপিং করতে, জুতার জন্য স্পেশালি পছন্দ করি। বাটার দোকানে গিয়ে একটা জুতো দেখলাম, এই জুতাটার দাম হচ্ছে 4,000 টাকা। আমি জুতাটা খুব হাতে নিয়ে দেখলাম, স্লিপার টাইপের একটা জুতা। আমি ভাবলাম যে 4,000 টাকা একটা স্লিপারের দাম, হাউ মেড পসিবল? এটা আসলে কি? ঠিক ওই মুহূর্তে আমার আরেকটা কথা মনে পড়লো। আজ থেকে বছর 5 আগে আমি একবার অ্যাপেক্সের রাজশাহী সাহেববাজার মোড়ে একটা শোরুমে ঢুকেছিলাম। সেখানেও আমি একটা স্লিপার দেখেছিলাম পুরুষদের। স্লিপারটার দাম ছিল 4,990 টাকা। তো তখন ওইখানকার যে ভদ্রলোক ওই জুতাটা কিনতে গেছিলেন, তিনি উঠে বলতেছিলেন ওই শোরুমের ম্যানেজারকে দেখে যে আপনাদের যে কোম্পানির মালিক উনি কি ইদানিং মেয়াদ উত্তীর্ণ নাকি? একটা স্লিপারের দাম কিভাবে 5,000 টাকা হয়? তো 5 বছর আগে কিন্তু সেটা দেখেছি, আর গতকালকে যেটা দেখলাম সেটা হচ্ছে 5 বছর পরে। তাহলে আপনারা বলবেন যে ভাই প্রতি বছর যদি টাকার ভ্যালুয়েশন 200 টাকা করেও কমে, তাহলে তো 5,000 টাকার জুতোই এখন 6,000 টাকা হয়েছে, সেখানে 4,000 টাকা নিয়ে বলার কি আছে? বিষয়টা তার না। আসলে জুতার দাম 4,000 বা ওইটা 5,000 সেটা না, আমি 2টা কোম্পানির কথাই বললাম। যদি লক্ষ্য করেন গত 15টা বছর বাংলাদেশে, 10 থেকে 15টা বছর বাংলাদেশে চামড়ার কোনো দাম নেই, টোটালি চামড়ার কোনো দাম নেই। একটা গরুর চামড়া আমরা কি করতেছি এখন, রাগ করে গত 2-3 বছর তো মানুষ সামাজিক একটা বিপ্লব করলো, পোড়ায় ফেলতো, কেউ কেউ মাটির মধ্যে গর্ত করে কুপে নিত। তখন টেনারি মালিকটা বলে যে চামড়ার দাম নাই, সেই টেনারি মালিকটা চামড়া কিনতেছে ফ্রি। যেখানে ছোটবেলায় আমরা দেখতাম যে একটা বড় গরুর চামড়া, ধরেন আমি আজকে 20 বছর আগের কথা বলি, একটা চামড়ার দাম 3,000-4,000 টাকা। আর এখন একটা 3-4 লাখ 5 লাখ টাকার দামের গরুর চামড়া বিক্রি হয় সর্বোচ্চ 1,000 টাকায়। তাহলে চামড়ার দাম আপনি কমিয়ে ফেললেন, আপনার যেটা কাঁচামাল দরকার সেখানে আপনি দামটা কমিয়ে ফেললেন। পক্ষান্তরে আপনার যে উৎপাদিত প্রোডাক্টটা সেটাকে আপনি চামড়ার বলে চালিয়ে দিয়ে আপনি দাম বাড়ায় নিচ্ছেন, আপনি কোথাও হাত দিতে পারবেন না। আমি তো 2টা ব্র্যান্ডের কথা বললাম, এর বাইরেও আপনি চিন্তা করেন বাংলাদেশে আরো যেসব ব্র্যান্ড আছে, বে আছে, লোটো আছে, এক্সওয়াইজেড আরো আছে না, আপনি বিশ্বাস করেন হাত দিতে পারবেন না। এই হচ্ছে আমাদের অবস্থা। এই চামড়া তো কাঁচামালটা আমাদের দেশীয় কাঁচামাল, উৎপাদন ফ্যাক্টরি আমাদের বাংলাদেশে। তাহলে কেন অ্যাপেক্স এবং বাটার জুতার দাম এত হবে? এটা যদি ইউরোপে যায়, আমেরিকায় যায়, আফ্রিকায় যায়, মিডল ইস্টে যায়,
তখন বলতে পারবো যেটা এক্সপোর্ট হয়ে চলে গেছে। কেন এই দেশে কাঁচামাল কম হবে, ফ্যাক্টরি এই দেশে, শ্রমিক এই দেশে, শোরুম এই দেশে, কেন এত দাম বেশি? ভেবে দেখবেন। আমার কাছে এখানে হলো খুব বেশি লাগছে জিনিসটা। এখনকার ঈদের যে ব্যাপারটা সেটা আমি দেখতে পাচ্ছি রমজানের শুরু থেকেই মানুষের রমজানের যে আধ্যাত্মিক শিক্ষা সেইটা আমি দেখতে পাচ্ছি না। মানুষ কত বেশি ইফতারি খাবে, কত বেশি সেহরি খাবে, কতজনকে খাওয়াবে সেটা নিয়ে তারা খুব বেশি ব্যস্ত। রমজান টার্গেট না, টার্গেট হচ্ছে আমরা ইফতারি সেহরিতে কি খাবো। আর ঈদ হচ্ছে ওই ব্যক্তিদের জন্য যারা সত্যিকার ভাবে রোজা থেকে মুক্তি নিতে পেরেছে, পাপ থেকে, তাদের জন্য হচ্ছে ঈদ। বাট এখন মার্কেটে গেলে বা এসে দেখা যায় ঈদ হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরাই করে যাদের রোজার মধ্যে হয়তো নামাজও বা রোজা ঠিকমতো থাকে কিনা তাও জানি না, শুধু পকেটে টাকা আছে, সেটা বৈধ বা অবৈধ যেটাই হোক না কেন, শুধু শপিং করব। যাদের কাছে টাকা আছে তাদের জন্য ঈদ আছে। আমি একটা কথা বলবো, হারামের কখনোই আরাম নেই। আপনি যদি সত্যিকার ভাবে ধর্মপ্রাণ মুসলমান হন, তার শিক্ষা হচ্ছিল এই মাহে রমজান থেকে আপনি আত্মত্যাগ, আপনি রহমত, মাগফিরাতের সুন্দর একটা বা আপনি একটা ডিসিপ্লিনারি জীবনযাপন নিয়ে আসবেন, যেখানে থাকবে সমাজের মধ্যে সবার সাথে সবার ভালো সম্পর্ক, থাকবে না কোনো ভেদাভেদ। অথচ এখন দেখতে পাচ্ছি দামি দামি শপিং মলগুলোর বাইরেই একটা বাটি হাতে, একটা ব্যাগ হাতে কিছু লোক দাঁড়িয়ে আছে আপনার কাছ থেকে কয়েকটা টাকা পর্যন্ত। আপনি কখন দিচ্ছেন, কখনো তো দিচ্ছেন না। সদাকাতুল ফিতর আছেন, আপনি দিচ্ছেন 129 টাকা। অথচ আপনি যখন শপিং করতেছেন তখন আপনাকে দিয়েছেন দেশের সর্বোচ্চ দরদাম দিয়ে, মানে সবচেয়ে দামি শপিং মল, সবচেয়ে দামি পোশাক আপনার, কিন্তু যখন আপনি সাদাকাতুল ফিতর দিচ্ছেন তখন দিচ্ছেন 129 টাকা, মানে ওখানে সর্বনিম্ন। আর আপনার নিজেরটার জন্য যেটা নিজের পেলে পড়বেন সেটা সর্বোচ্চ। নৈতিকতা চলে গেছে। রমজান তার আদর্শ নিয়ে ঠিকই আছে, কিন্তু তার যে ফ্লেভারটা সমাজে আগে ছিল সেটা এখন আর নাই। যাই হোক, আমার এই ভিডিওটা যারা দেখলেন তাদের কাছে আমার আমি বর্তমানে 2টা রকমের মেসেজ দিয়ে শেষ করি। একটা হচ্ছে আপনারা একটু ভেবে দেখবেন যে টাকানিয়ালারা চামদাম কই ফেলেছে, আমরাও যদি সবাই মিলে ওদেরকে বয়কট করতাম একটা বছর, ওরা বাধ্য হতো পরের বছর এই জুতার দাম কমাতে। আপনি 1 বছর লোকাল মার্কেট থেকে কিছু জুতা কিনে পরেন না, একটা বছর পরেন, দেখেন কি হয়। করবেন না আপনারা করবেন কি, ওদেরকে আরো বড় করবেন। আর মেসেজ নাম্বার 2 হচ্ছে, যে সমস্ত ভাইরা প্রবাসী আছেন, আপনারা কষ্ট করে মেহনত করে এই দেশের রেমিটেন্স যোদ্ধা, আপনারা মুক্তিযুদ্ধের পরেই আপনারা সবচেয়ে বড় অবদান রাখতেছেন এই দেশটাকে। আপনাদের পরিবার হয়তো আপনাদের কথা সত্যিই ভাবে না, কিন্তু মনে রাখবেন, পরিবার বলতে আপনার স্ত্রীকে এবং আপনার সন্তানকে বোঝাচ্ছি। আমি জানি এই দুইটা ভুল খুবই, মনে রাখবেন আপনার পিতা মাতা সে কি আপনাকে মনে রাখে। আর আমার মতো একজন সাধারণ মানুষ আপনাদেরকে সেলুট জানাই। ডক্টর ইউনূসের সরকার আপনাদের জন্য অনেক উদ্যোগ নিচ্ছে, অনতিবিলম্বে আপনাদের জন্য সেগুলো কার্যকর করা হোক। ধন্যবাদ।